নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে দেবাশিস মুখার্জি। দেবাশিস দা, ইস্ট বেঙ্গল আইএসএলে তো তাদের স্বপ্নভঙ্গ হয়েছিল, কিন্তু একটা স্বপ্ন ছিল সমর্থকদের এএফসি চ্যালেঞ্জ লিগ ঘিরে, কিন্তু সেখানেও স্বপ্নভঙ্গ। যেভাবে ফুটবলারদের একটা ফুটবল উপহার দিল সমর্থকদের, পুরো বিষয়টা নিয়ে কি বলবে? তোমার দৃষ্টিভঙ্গি কি? দেখো, আমি আগেও বলে এসেছি ইস্টবেঙ্গল টিম সম্বন্ধে যে ইস্টবেঙ্গল টিম খাতা কলমে খুব ভালো, নো ডাউট খুব কোয়ালিটি প্লেয়ার আছে, কিন্তু কোনো কারণবশত চোট, কার্ড, নানা রকম প্রবলেমেতে টিমটা ফুল সেট করতেও পারেনি আগের কোচ। পরে এসে সেও মাঝ সিজনে ধরেছে, তার পক্ষেও সব ঠিক সম্ভব নয়। মানে সব মিলিয়ে ইস্টবেঙ্গলের এবছর কেন, লাস্ট কয়েক বছরই পারফরমেন্স ঠিকঠাক নয়। এবছর তো আরও বেটার ভেবেছিলাম, হয়নি। অনেকগুলো কারণ হচ্ছে, প্রথমত টিমটাকে সেট না করতে পারা, টিমের ফিজিক্যাল কন্ডিশনিং, তোমার প্রি সিজন যেটা ঠিক মতো করা দরকার সেটা না হওয়াতে চোট সমস্যা বেড়ে গেছে। চোটের জন্য মাহিত আলালের মতো মাঝমাঠে একটা ভালো প্লেয়ার, তাকে সরে যেতে হয়েছে। হিজাজি মায়ের সরে গেছে, সাউল কেসপো দীর্ঘদিন মাঠের বাইরে ছিল, ক্লিন্টন মাঠের বাইরে। মানে চারিদিক মিলিয়ে একটা ঠিকঠাক হয়নি। আমি বললাম ম্যানেজমেন্টের এর মধ্যে চিন্তাভাবনা করা উচিত ছিল। ম্যানেজমেন্টেরও একটা দায়িত্ব আছে টিমটাকে দেখা, বা টিমটাকে আমি শুধু জায়গা অনুযায়ী সব কোচেদের বা সাপোর্ট স্টাফদের দিয়ে দিলাম মানেই টিমটা দারুণ চলবে এটা নয়। ওভারঅল একটা তোমার দেখভালের একটা প্রশ্ন থেকে যায়, ম্যানেজমেন্টের একটা প্রশ্ন থেকে যায়। তো সেগুলো ওদের চিন্তাভাবনা করতে হবে নেক্সট ইয়ার থেকে। আর কালকের ম্যাচটা যখন 1 গোলে এগিয়ে গিয়েছিল, তখন ভেবেছিলাম একটা বেটার কিছু হবে, কেন শুরুতে গোল পেয়ে যাওয়া বাইরের মাঠে গিয়ে। কিন্তু স্ট্র্যাটেজিটা একটু আমার ঠিকঠাক লাগেনি। স্ট্র্যাটেজিটা এত বেশি ডিফেন্সিভ হয়ে যাচ্ছিলো। ডিফেন্স অর্গানাইজেশনটাও দেখো, মাঠে পায়ে জঙ্গল করে দিলে একটা অসুবিধা হয়, সেখানে অপোনেন্টের জায়গা খুঁজে পাওয়া অসুবিধা হয়, সেটা অন্য জিনিস। আর একটু সিস্টেমেটিক ডিফেন্স করা, যেটা এই আরকাদাক আমাদের এখানে খেলে 1 গোল দিয়ে তারপরে বাকি সময়টা ওরা যে ডিফেন্স পার্টটা করেছিল, সেটা কিন্তু একদম লজিক্যালি এবং আমি খুব নিয়মমাফিক হয়েছিল। এই স্ট্র্যাটেজিটাই হওয়া উচিত, যেটা ইস্টবেঙ্গলের মধ্যে কাল দেখা যায়নি। প্লাস এই যে চুমডুঙ্গা, এ তো আগেও লাল কার্ড দেখেছি। এ তো এত অ্যাটিটিউড যদি এই ধরনের হয়, এসব প্লেয়ারের ওপর স্টেপ নেওয়া উচিত। ইস্টবেঙ্গল অফিসিয়াল বা ইস্টবেঙ্গল যারা দেখভাল করছেন তাদের স্টেপ নেওয়া উচিত, যে এই ধরনের সিচুয়েশন তুমি দিনের পর দিন করে যাচ্ছে। একটা টিমের এই প্রবলেম, এখানে তুমি 33 মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে গেলে টিমটা 1 গোলে লিড করছে, লাল কার্ডের প্রশ্ন আসে না, ওকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত, ওর ফাইন করা উচিত। এই জিনিসটা যদি চালু না করে কোনো ক্লাব, বিশেষ করে কলকাতার ক্লাব, আমি দেখছি অ্যাটিটিউড দেখছি ফরেনারদের, মনমান বাদ দিলে মোহামেডান আছে একই জিনিস, একই যখন তখন লাল কার্ড দেখছে, যা খুশি করছে। এটাকে কন্ট্রোল করতে হবে। ফরেনার মানে তোমাকে সব ছেড়ে দিলাম, বা আমার টিমের প্লেয়ার বলে তোমাকে সব ছেড়ে দিলাম, এটা নেওয়া যাবে না। প্রত্যেক প্লেয়ারের ওপর একটা তোমার শর্ত আরোপ করতে হবে, যে আমি আজকে তোমাকে এতগুলো পয়সা দিচ্ছি কী জন্যে। বিং এ প্রফেশনাল প্লেয়ার তুমি এটা নিচ্ছ, বিং এ প্রফেশনাল প্লেয়ার তুমি ক্লাবের সঙ্গে প্রফেশনালিজম মেনটেন করবে, তুমি সেটা করছো না, তুমি যা খুশি তাই করছো, এটা হতে পারে না। এই জায়গাটা আটকানো দরকার। আর আমি কালকে কোচের স্ট্র্যাটেজি আমার ঠিকঠাক লাগেনি। সৌভিক নো ডাউট মাঝমাঠে ঠেকনা দেয়, সাপোর্ট দেয়, সব ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন সেইভাবে সেই জায়গায় সৌভিক চক্রবর্তী রাখতে আগেও পারিনি। আগেও বলেছিলাম যে ঠিক আছে, ওই যেমন প্রণয় হালদার আছে, ওই মাঝমাঠে নামানো হয় মারামারি করার জন্যে, খুব ডেঞ্জার জোনে গিয়ে ট্যাকেল করে কোচ বা টিমকে খুব প্রবলেমে ফেলে দেয়। সৌভিকের তো মাঝে মাঝে তাই হয়ে যাচ্ছে। কালকের ট্যাকেলটা ওইভাবে না করলে ভালো হতো, যদিও রেফারি না দিলে পারতো পেনাল্টি, সেটা রেফারির ডিসকাশন। তাহলেও বলবো তুমি বক্সের মধ্যে এই ধরনের কেন নেবে, বা বক্সের বাইরে ডেঞ্জার জোনে এটা করা উচিত নয়। যেমন দীপক টাংরিও আগে সেই ধরনের ছিল, কিন্তু দীপক টাংরি আস্তে আস্তে নিজেকে কিন্তু পরিবর্তন করেছে। দীপক টাংরির মধ্যে ওই অ্যাগ্রেসিভ ভাবটা এই মুহূর্তে নেই, যেটার জন্যে ও আগে প্রচুর কার্ড দেখেছে, টিম প্রবলেমে পড়ে গেছে। তো এগুলো ওদেরকে চিন্তা করতে হবে, ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট বা কোচকেও চিন্তা করতে হবে যে টিমটাকে। তাহলেও আমি বলবো 33 মিনিটে লাল কার্ড দেখার পর বাকি তোমার 57 মিনিট যথেষ্ট ভালো ইস্টবেঙ্গল খেলেছে, এবং
কিন্তু ওই বলবো মানে অত্যধিক ডিফেন্সিভ এবং গোল মিস, যেটা আমি কালকেও বলেছি দিয়ামান্তস্কের মতো প্লেয়ারকে আর রিক্স নেয়, সুপার কাপ বাদ দিয়ে দিক, বসিয়ে দিক সুপার কাপ, একে দিয়ে তো কিচ্ছু হচ্ছে না, না ডিফেন্স পার্ট, না সামনে ভালো পাস বানো, না গোল করা, না টিমকে একটা হেল্প করা, কিছুই হয় না, শুধু দৌড়ে গেলে ফুটবল হয় নাকি। ওকে নিয়ে চিন্তা করা, ওকে বাদ দেওয়া উচিত, ওকে রাখা উচিতই না। আরো বেশ কিছু কি ফুটবলার বাদ দেওয়া উচিত সুপার কাপে, যেহেতু সুপার কাপের গত মৌসুমের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল, এই বছরও একটা আশা থাকবে যে রকম ভাবে ইস্ট বেঙ্গল এগোচ্ছে। এই মুহূর্তে যা চোট আঘাতের ব্যাপার রয়েছে তাতে বাদ, দেখো বাদ এক্ষুনি তো দিতে পারবে না, প্রত্যেকের সঙ্গে কন্ট্যাক্ট আছে, তো সেই কন্ট্যাক্টের বেসিসে যা যা রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো দেখে যাকে সরানোর তাকে সরাবে, এবং সেই সরানোর ক্ষেত্রে যদি যুক্তিপূর্ণ কোনো কজ থাকে তাহলে ডেফিনেটলি সেই সরানোটা তাদের জন্য ঠিক আছে, কিন্তু যদি না থাকে তখন ক্লাব মনে হয় না আর 1-2 মাসের জন্য কারোর সঙ্গে এই ধরনের চুক্তিতে যাবে, বলবে 1-2 মাস আছে, আর বোধহয় এপ্রিলে সুপার কাপ হবে, এপ্রিলের প্রথম দিকে বোধহয় সুপার কাপ হবে, ওই সুপার কাপের পরই তারপর যা ডিসিশন নেওয়ার নেবে। দিবির জায়গায় বোধহয় ডেভিড নামলে বরং আরো ভালো পারফর্ম করতে পারে। আমার মনে হয় ডেভিডকে নামানো উচিত ছিল, ডেভিড তো সুপার সাব হিসেবেই এখন ইস্ট বেঙ্গল টিমে আছে, তো ওকে অনেক আগে নামিয়ে দিলে আমার মনে হয় বেটার হতো। এই যে দিয়ামান্তোসকে নিয়ে সারা বছরের আজকে কিছুই পেল না, ওদিকে 24টা ম্যাচ, ওয়ার্ল্ড কাপের কটা ম্যাচ, এখানে বোধহয় 5টা, 3-2 5টা ম্যাচ এশিয়া এই কোয়ালিফাইংটা, তো আমাদের 30টার উপর ম্যাচ হয়ে গেল, কি পাওয়া কি গেল, খুব বেশি হলে 4টে থেকে 5টা কি 6টা গোল করেছে, আর কিছু পাওয়া যায়নি। তবে একে তো তুমি সারাতে পারবে না, একে রাখতে হবে, কেন এদের কন্ট্রাক্ট এমনভাবে ফরেনাররা কন্ট্রাক্ট করে যে তোমাকে সারাতে গেলে তোমাকে কিছু দিতে হবে, তোমাকে কিছু লস করতে হবে, আমার মনে হয় না সেই জায়গাটা ভিজুয়াল যাবে, রেখে দিক, কিন্তু কোচের আমার মনে হয় ওকে বাইরে বসিয়ে রাখাটা ঠিক হবে। অসংখ্য ধন্যবাদ দেবাশিস।